বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বিভিন্ন মহল, অভিযোগ তারেক রহমানের। নেতাকর্মীদের জনগণের সাথে থাকার আহ্বান। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আমরা সেটিকে ফেস করব। গণহত্যার বিচারের আগে কর্মসূচির অনুমতি পাবে না আওয়ামী লীগ, জানালো প্রেস উইং। ভোটের দিনক্ষণ ঠিক হবে সংস্কার কমিশনের প্রস্তাব পর্যালোচনার পর। ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে কনসেনসাস কমিশন কাজ করবে। ওইটার পরে রিফর্মের উপরে অনেকগুলো নির্ভর করবে আসলে এক্স্যাক্টলি কবে ভোটটা হবে। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে কোনো ছাড় দেবে না বাংলাদেশ। সীমান্ত হত্যা ও অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধে থাকবে কঠোর অবস্থান। এবার 3 পর্বে হবে বিশ্ব ইজতেমা। প্রস্তুত তুরাক্তির। জুবায়েরপন্থীদের 2 ধাপ সম্পন্ন হবার পর মাঠ পাবেন সাদের অনুসারীরা। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বিভিন্ন মহল, চালানো হচ্ছে অপপ্রচার। রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা নিয়ে যশোর, ঝিনাইদহ ও নড়াইলে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এমনটা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বলেছেন, মানুষের পক্ষ থেকে আসা প্রশ্ন নিয়েই প্রস্তুত করা হয়েছে 31 দফা। পাশাপাশি 5 আগস্ট থেকে শিক্ষা নিয়ে নেতাকর্মীদের জনগণের সাথে থাকার আহ্বান জানান তিনি। রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা নিয়ে যশোর, ঝিনাইদহ ও নড়াইলে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, 31 দফা তৈরি করা হয়েছে জনগণের জন্যই। আপনাদের স্থানে আপনারা বিভিন্ন মহল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। বলেন, অপপ্রচার চলছে তার দলের বিরুদ্ধে, তবে বিএনপির প্রতি মানুষের আস্থা আছে বলেও দাবি করেন তিনি। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই, দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, কেউ অপকর্মে জড়ালে ছাড় পাবে না। জনগণের আস্থা নষ্ট হয় এরকম কোনো ব্যবস্থা যেমন করা যায়, এরকম কোনো কাজ যেমন করা যাবে না। একই সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেদিন আমরা 31 দফার বাস্তবায়ন কার্যক্রম শুরু করব এবং এটি একটি চলমান প্রক্রিয়া থাকবে, আমরা ভালো থেকে ভালো করতে সক্ষম হব, সেদিনই আমরা প্রতিশোধ গ্রহণে সক্ষম হব। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচনের তাগিদ দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার, সবচাইতে বেশি সম্ভাবনা সরকার গঠন করার ভোটের মাধ্যমে জয়ী হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের পথে আনতে শিগগিরই রাজপথে নামবে বিএনপি। প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, বিএনপির সেই উদ্যোগ, আন্দোলন বা সরকারের সমালোচনারই অংশ। গণহত্যার জন্য সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারে সরকার এখনও কোনো পদক্ষেপ না নেয় ক্ষোভ জানান তিনি। একই অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর বলেন, নির্বাচিত সরকার ছাড়া বর্তমান পরিস্থিতিতে দেশ পরিচালনা সম্ভব নয়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থান, গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভায় যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। বলেন, অন্তর্বর্তী সরকারকে সফল করতে হলে তাদের সমালোচনা করে গাইড করতে হবে। সরকারের কিছু ভুল শুধরিয়ে সঠিক রাস্তায় এনে গণতান্ত্রিক রাস্তা বিনির্মাণের জন্য এবং একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করার জন্য খুব দ্রুত আমরা কিছু পদক্ষেপ নেব। সেটাকে আপনারা সরকার
আন্দোলনও বলতে পারেন, সমালোচনাও বলতে পারেন। সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না, নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে, তাদের অভিজ্ঞতা না থাকার ফলে আরো জটিলতা তৈরি হচ্ছে। একটা নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয়। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে দায়ীদের বিচারের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আইনি প্রক্রিয়ার পরই ঠিক হবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। সংগঠন হিসেবে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে এটি সংশোধনী আনার কথা ছিল, বেসড অন দি কনস্টিটিউশনাল প্রভিশন 47 আর্টিকেল, কিন্তু সেখান থেকে সরকার সরে গেলেন। এখন যদি সরকারেরই অংশ হিসাবে কোনো উপদেষ্টা যদি বলেন যে আমরা আওয়ামী লীগকে বিচার চাই, তো বিচার চাওয়ার জন্য তো আপনারা কিছু করলেন না। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই নেতা সম্মান জানিয়ে বলেন, স্বাধীনতা যুদ্ধ ও জুলাই অভ্যুত্থান এক নয়। জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বল্পমেয়াদী সংস্কার বাস্তবায়নে উদ্যোগ নেয়ার আহ্বানও জানান তিনি। যে নির্বাচনের সময়টা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই আগস্ট হচ্ছে একটি যৌক্তিক সময়। এই সময়ের ভিতরে নির্বাচন হলে কারো রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করা হয়তো একটু কষ্টকর হতে পারে। এখন নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয়, সেটা ফেসিবাদকে আবার দোষারোপ করে কি লাভ হবে তাহলে? সালাউদ্দিন আহমেদ জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অক্ষুণ্ণ রাখার আহ্বানও জানান। যেটা সৃষ্টি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমা চাওয়া ও বিচারের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত না থাকলেও আওয়ামী লীগের অনেক সদস্য দলের ভূমিকায় অনুতপ্ত নয়। জানান, ফেব্রুয়ারিতে সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর হবে আলোচনা, সেখানেই ঠিক হবে নির্বাচনের দিনক্ষণ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, জুলাই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল আওয়ামী লীগ সরকার। ৭১ জন শিশুকে হত্যা করেছে তৎকালীন ক্ষমতাসীনরা। গুম খুনে শেখ হাসিনার সরাসরি নির্দেশের প্রমাণ মিলেছে হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদনে। এত বড় একটি হত্যাকাণ্ড ঘটানোর পরও দলটির কোনো অনুশোচনা নেই। যতদিন পর্যন্ত না তারা ক্ষমা চাইছে ও ন্যায় বিচারের সম্মুখীন হচ্ছে, ততদিন পর্যন্ত দলটি কোনো কর্মসূচিতে অংশ নিতে পারবে না বলে জানান প্রেস সচিব। এত বড় একটা হত্যাকাণ্ড হলো বাংলাদেশের ইতিহাসে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করা হলো, তারপরে এদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই, রিমোর্স নাই, রিগ্রেট নাই। এবং আপনি ওদের যদি ওয়ার্ডিং দেখেন, তারা আরও মিথ্যা কথা বলছে যে ৩,০০০ পুলিশ মারা গেছে। কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা কথা। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের অনেকে হত্যাকাণ্ডে জড়িত না থাকলেও দলের কর্মকাণ্ডে অনুতপ্ত নয়। তাদের মধ্যে থেকে কেউ শেখ হাসিনার নেতৃত্বের বিরোধিতা করেনি, পরিচ্ছন্ন নেতৃত্বের দাবিও তোলেনি। উল্টো ক্রমাগত মিথ্যাচার করে যাচ্ছে। আওয়ামী লীগ তাদের পার্টি সম্পদ না হলে আওয়ামী লীগের কে এসে বলছে যে আমি হাসিনার লিডারশিপ মানি না, আমি একটা ক্লিন লিডারশিপ চাই? কে এসে অনুতপ্ত হচ্ছে? বরঞ্চ এদের অনেকে মিথ্যা কথা বলছে। এ সময় প্রেস সচিব কথা বলেন নির্বাচনের তারিখ নির্ধারণের বিষয়েও। জানান, আগামী মাসে সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই এ নিয়ে আলোচনায় বসা হবে রাজনৈতিক দলগুলোর সাথে। ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে কনসেনসাস কমিশন কাজ করবেন। ওইটার পরে রিফর্মের উপরে অনেকগুলো নির্ভর করবে আসলে এক্স্যাক্টলি কবে ভোটটা হবে। মানুষের কথা বলার অধিকার হরণ করে এমন কোনো আইন বর্তমান সরকার প্রণয়ন করবে না বলেও জানান শফিকুল আলম। গ্রহণযোগ্য সমাধান তৈরি। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ৬ মাস যেতে না যেতে আওয়ামী লীগ কিভাবে কর্মসূচি দেয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে এক প্রদর্শনীতে গিয়ে তিনি বলেন, ২৪ এর সবচেয়ে বড় হায়না যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ। এই বাংলাদেশে ওই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ ৬ মাস যেতে না যেতে আবার প্রোগ্রাম দেয়। মুক্তিযুদ্ধের ওই সময় যেই পাকিস্তানি হানাদাররা
আমাদের ভাইদের বোনেদের হত্যা করেছিল, তারা যদি হায়না হয়, হানাদার বাহিনী হয়, তাহলে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগরা এই 24-এর সবচেয়ে বড় হায়না এবং হানাদার বাহিনী। সীমান্তে চলমান অস্থিরতা নিরসন, হত্যাগুলি বন্ধ সহ ন্যায্য পানি বন্টন ইস্যু গুরুত্ব পাবে ফেব্রুয়ারির বিজিবি বিএসএফ সম্মেলনে। বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন প্রেক্ষাপটে এসব বিষয়ে কোনো ছাড় দিতে চায় না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের নয়াদিল্লিতে আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে 55তম বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি বৈঠক। সিদ্ধান্ত হয়েছে দিল্লির সীমান্ত সম্মেলনে কোন কোন বিষয়ে গুরুত্ব দিবে বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সীমান্ত হত্যা, গুলি ও বাংলাদেশি আটক বন্ধের বিষয়গুলো। সীমান্তের 150 গজের ভেতরে অনুমোদনহীন অবকাঠামো নির্মাণ ও কাটা তারের বেড়া দেয়া নিয়ে চলমান সংকটের নিষ্পত্তিও চায় বিজিবি। এছাড়া ভারতীয় গণমাধ্যমের মিথ্যা তথ্য প্রচার বন্ধসহ 12টি বিষয়ে গুরুত্ব দিয়ে সীমান্ত সম্মেলনে আলোচনার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জিরো লাইনের দিক দিয়ে আপনি করতে পারবেন, কি বলে ফেন্স করতে পারবেন, আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন, বাংলাদেশ গভর্নমেন্টই পারমিশন দিচ্ছে। ধরেন এরকম 2-4টা অসম চুক্তি একবার আমরা বাতিল করে দিলাম বলা হবে না, ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই, এটা এইভাবে হওয়া দরকার ছিল। যেগুলাতে আমরা মনে করেছি যে না, আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না। চাঁপাইনবাবগঞ্জ আঙ্গরপোতা দহগ্রামের ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না, ওগুলো মেইন এজেন্ডা। পিলখানা হত্যার ঘটনা সুষ্ঠু তদন্ত করে জড়িতদের সঠিক বিচারের আহ্বান জানিয়েছেন শহীদ পরিবার এবং বেঁচে ফেরা অফিসাররা। সংবাদ সম্মেলনে তাদের অভিযোগ, ঢালাওভাবে সব বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হচ্ছে। তাদের অভিযোগ, শেখ হাসিনার নির্দেশে ঘটানো হলেও বিডিআরের সব সদস্য নিরপরাধ ছিল না। সকালে মহাখালীর রাওয়া ক্লাবে শহীদ পরিবারের সদস্যরা জানান, 15 বছর পরও শহীদ পরিবার সঠিক বিচার পাচ্ছে না। দোষীদের মুক্তির দাবিতে সবাই সোচ্চার। 57 সেনা সদস্য হত্যা করে এখন দৃশ্যপট পরিবর্তনের ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা। বলেন, বিডিআর সদস্যরা সবাই নিরীহ ছিল না, তাদের কেউ কেউ সেনা সদস্যদের হত্যার পাশাপাশি পরিবারের সদস্যদের আটক রেখে নির্যাতন চালায়। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবিও জানান স্বজনরা। আমাদের কিচ্ছু লাগবে না, টাইম মেশিনে করে আমাদের হাজবেন্ডদের এনে দেন, আমার সন্তানের বাবাদেরকে এনে দেন। এক্সিকিউট করেছে কারা? এক্সিকিউট করেছে এই যাদের এখন বলা হচ্ছে তারা নির্দোষ। ঢালাওভাবে যারা কিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি তাদেরকেও ছেড়ে দিতে হবে, সেটা সম্ভবপর না। আজ তারা সম্পূর্ণ অযৌক্তিক দাবি নিয়ে বিপথগামী সৈনিকদের নিরপরাধ দাবির আন্দোলনের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করছে এবং বিচারহীনতার সংস্কৃতি চালু করার অপচেষ্টা। প্রায় 16 ঘন্টা পর ভোলার সকল রুটে বাস ধর্মঘট প্রত্যাহার করেছে মালিক সমিতি। আলোচনার ভিত্তিতে সমঝোতা হয়েছে সিএনজি মালিকদের সাথে। এর আগে বাস স্ট্যান্ডের জায়গার দখল নিয়ে বুধবারও সংঘর্ষে জড়ায় বাস শ্রমিক ও সিএনজি চালিত অটোরিকশা চালকরা। আহত হন বেশ কয়েকজন। বরিশালেও বাস ও কাউন্টার ভাঙচুরের প্রতিবাদে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের 17 রুটে সকাল থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল। এদিকে মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে স্থানীয়দের প্রায় 5 ঘন্টা অবরোধে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাস শ্রমিক ও সিএনজি চালিত অটোরিকশা চালকদের মধ্যে আবারও সংঘর্ষ। দ্বিতীয় দিনের মতো রণক্ষেত্র ভোলা শহরের বাস স্ট্যান্ড এলাকা। স্থানীয়রা জানায়, বাস স্ট্যান্ডের একটি অংশের দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুপক্ষের বিরোধ। এর জেরে মঙ্গলবার রাতে সংঘর্ষের পর বুধবার সকালে স্ট্যান্ডে অবস্থান নেয় বাস শ্রমিকরা। পরে সেখানে সিএনজি চালকরা দলবদ্ধভাবে গেলে আবারও ছড়ায় উত্তেজনা। এক পর্যায়ে বেঁধে যায় সংঘর্ষ। আগুন দেয়া হয় 3টি সিএনজি চালিত অটোরিকশায়। 6-7টা সিএনজি নিয়ে তারা তাদের এই পুরান জায়গা দখল করার জন্য আসে। এটাকেই কেন্দ্র করিয়া দুই পক্ষ উত্তেজিত হয়। কিন্তু সিএনজি আলারা কোনো অপকর্ম কাজ করে নাই, তারা স্টাফেরা ইট পাথর যা আছে গোলা বালু সব মারছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। তাদের উভয় পক্ষকেই আলোচনার জন্য আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। তারা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের যে সমস্যা আছে বা তাদের দাবি দাবা বিষয়গুলো নিয়ে এটা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। সংঘাতের জেরে বুধবার ভোর থেকেই ভোলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
নাতনি নিয়ে জামাই বাড়ি যাবো, এখন বাস গাড়ি কিছুই চলে না। কালকে ঘটনা পড়তে বাস বন্ধ, আর অটো রিক্সা তো একদম রিক্স এরাতে যাওয়া যাবে না। মাইক্রো অন্যান্য যারা আছে তার ভাড়া তো অত্যাধিক পরিমাণে বেশি যাচ্ছে, যেটা মানে সর্বসাধারণের জন্য এক দুর্ভোগেরই কারণ বলা যায়। এদিকে বরিশালে কাউন্টার এবং বাস ভাঙচুরের প্রতিবাদে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের 17টি রুটে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছাতে গুনতে হয় বাড়তি ভাড়াও। স্থানীয়রা জানায় মঙ্গলবার বিএম কলেজের এক ছাত্রীর সাথে বাস ভাড়া নিয়ে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে শ্রমিকদের বিরুদ্ধে। এর জেরে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কলেজের শিক্ষার্থীরা রূপাতলীর টার্মিনালে একটি বাস এবং কয়েকটি কাউন্টারে ভাঙচুর চালায়। এতে বরিশাল ও ঝালকাঠি বাস মিনিবাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে। বাস চালানো তো অনেক কষ্ট হয় সবার, বুঝুন তো ব্যাগ বোঝ করে অনেক কষ্ট হয়। অন্যান্য যে যানবাহনে করে মানুষ আসবে ওই জায়গাও তারা বাধা দিতেছে। গাড়ি ভাঙে, স্টাফদের মারে। এখন এই কারণে স্টাফরা চিন্তা করে যে আমরা ডেলি মার খাবো, কারণ তাতে গাড়িই বন্ধ থাকে। ঢাকা আরিচা মহাসড়কেও দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। মানিকগঞ্জের সাটুরিয়ায় গোলরা এলাকায় দুটি কারখানা কর্তৃক এলাকাবাসীর যাতায়াতের একটি পুরনো রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। বন্ধ হয়ে যায় যান চলাচল, ছড়িয়ে পড়ে যানজট। আমার মায়ের কিন্তু ক্যান্সারের রোগী, অনেকক্ষণ বসে থাকতে পারে না। ওনার কোম্পানির সাথে বুঝুক, কিন্তু আমাদের সাধারণ ভুক্তভোগী আমাদের সাথে ওনাদের ঝামেলা করে লাভ কি? ওনাদের কোম্পানির কাজ কিন্তু বন্ধ নেই, যত দুর্ভোগ আমাদের জনগণের। এই কোম্পানিগুলো আসতে খুব বেশি বছর না, ওনারা আসার পরে ওনারা আমাদের রাস্তাটা বন্ধ করে দিছে। এতে আমরা বাজার ঘাট করি, আমাদের সমস্ত ভাবেই রাস্তাটা অত্যন্ত জরুরি। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে বুধবার সকাল থেকে সারা দেশে চালু হয়েছে ট্রেন চলাচল। মঙ্গলবার মধ্যরাতের পর ট্রেন চলার ঘোষণা আসায় বুধবার সকালে বেশিরভাগ ট্রেন প্রায় যাত্রীশূন্য ছিল। অধিকাংশ ট্রেনই নির্ধারিত সময়ের অনেক পরে ছেড়েছে, তাই ট্রেন যাত্রায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হতে 2-1 দিন সময় লাগবে। বুধবার সকালে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে পড়ে বাকি ট্রেনগুলো। 7টায় ছাড়ার কথা থাকলেও প্রায় 1 ঘন্টা দেরিতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সোনার বাংলা এক্সপ্রেস। কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের যাত্রা শুরু করতে দেরি হয় 2.5 ঘন্টা। যাত্রীরা বলছেন স্বাচ্ছন্দ্যের যাত্রায় বিপাকে পড়েছেন তারা। কমলাপুর রেল স্টেশন ম্যানেজার জানিয়েছেন কারিগরি ত্রুটির কারণে ট্রেন ছাড়তে বিলম্ব হয়। বাংলাদেশ থেকে ওষুধ, তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, সিরামিক্স ও পাটজাত পণ্য সহ বিভিন্ন আন্তর্জাতিক মানের পণ্যের আমদানি এবং বিভিন্ন খাতে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে কাজ করার জন্য লাওসের রাষ্ট্রদূত জাম্বিয়া, কেনিয়া ও সাইপ্রাসের হাইকমিশনারদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশে লাওসের নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত, জাম্বিয়া, কেনিয়া ও সাইপ্রাসের অনাবাসিক হাইকমিশনারগণ বুধবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। এদিন সকালে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের গার্ড অব অনার প্রদান করেন। সাক্ষাৎকালে হাইকমিশনার ও রাষ্ট্রদূতগণ বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি এবং নিজ নিজ দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নে কাজ করবেন বলে জানান। বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে গেছে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। এ সময় তাদের সাথে অর্থনীতি পুনর্গঠন, সম্পদ পাচার, ভুল তথ্য মোকাবেলা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টা নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস এবং সভাপতি বিনাইফা নওরোজির নেতৃত্বে প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের সংস্কারের কার্যক্রমের প্রতি সমর্থন ব্যক্ত করেন। সাক্ষাৎকালে অ্যালেক্স সোরোস ইতিহাসের এক জটিল সময়ে দেশকে নেতৃত্ব দেয় এবং দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করা, অর্থনৈতিক পুনর্গঠনে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ নেয় ডক্টর ইউনূসের প্রশংসা করেন। অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা হারালে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আওয়ামী লীগ তাদের প্রোপাগান্ডাগুলো সত্য বলে প্রতিষ্ঠিত করবে, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে সত্য, ন্যায় ও সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন,
অন্তর্বর্তী সরকার সত্য উদ্ঘাটনে বিভিন্ন কমিশন করে যাচ্ছে। অন্য বক্তারা বলেন, আওয়ামী লীগ বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি করেছিল সেখানেও সংস্কার দরকার। বাংলাদেশের সোসাইটি আমি বলবো যে ওভার দ্য ইয়ার্স ইদানিং খুবই একটা আমি বলবো যে ম্যাচুরিটির জায়গায় এসছে, আমাদের অনেক কিছু করার এখন জায়গায় এসছে। এবং এই গভর্নমেন্ট আমি বলবো, আপনারা অনেকে ক্রেডিট কোড দিতে চান না, বাট দে আর ডুইং রাইট ওয়ার্ক। তারা যেটা প্যানেল করেছেন ইনকোয়ারি, এই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের, এটা আপনারা ভাবছেন যে 2 দিনে হবে, 2 দিনে হবে না, এটা অনেক দিন লাগবে। ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রাতে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তারা বলেন, জুলাইয়ের গণহত্যার রক্তের দাগ না শুকাতে আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে। এই জন্য সময় এসেছে ছাত্র জনতাকে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। শিক্ষার্থীরা বলেন, কর্মসূচির নামে কেউ যদি আওয়ামী লীগকে আবারও রাজনীতি করার সুযোগ করে দেয়, তাহলে তাদের বিরুদ্ধেও ছাত্র জনতা আন্দোলন গড়ে তুলবে। আহত ভাইদের চিকিৎসার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিন। শহীদ ভাইদেরকে পুনর্বাসনে সহযোগিতা করুন। গণহত্যার দোষরেরা এবং যে সকল গোষ্ঠী গণহত্যার দোষরদেরকে পুনর্বাসনে সহায়তা করছে, তাদেরকে প্রতিহত করুন, বিচারের আওতায় নিয়ে আসুন। তো আমরা দেখতে পাই বিচার কার্যকর তো দূরের কথা, তাদেরকে সফট কর্নার দিয়ে পুনর্বাসনের বিভিন্ন ভাবে পায়তারা করছে। আমাদের পিছনে ফিরে যাওয়ার কোনো জায়গা নাই। যদি খুনি লীগ ফিরে আসে, বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা অবশ্যই রাজপথে তাদেরকে প্রতিহত করবে। জামিনে মুক্তির পরপরই কারা ফটক থেকে আবারও আটক করা হয়েছে রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে। পুলিশ জানিয়েছে, সাবেক এমপিকে মোহনপুর থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে বাগমারা থানার 2টি মামলায় জামিন পান সাবেক এমপি আজাদ। বুধবার রাতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রয়োজনীয় কাগজপত্র পৌঁছলে শুরু হয় মুক্তির প্রক্রিয়া। তবে কারা ফটক থেকে তাকে ফের আটক করে ডিবি পুলিশ। এদিকে বিকেল থেকে এই কারাগারের বাইরে অবস্থান নেয় ছাত্রদল, যুবদল, মহিলা দল ও ছাত্র শিবির। হত্যা মামলায় হাজিরার জন্য সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে মেহেরপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। সড়ক পথে প্রিজন ভ্যানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার রাতে মেহেরপুর কারাগারে আনা হয় ফরহাদ হোসেনকে। এ সময় কারা এলাকা সহ শহর জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার মেহেরপুর আদালতে হাজিরা থাকায় রাতেই সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ঢাকা থেকে মেহেরপুর কারাগারে আনা হয়েছে। সকালে আদালতে হাজির করা হবে। এর আগে গত বছরের 14 সেপ্টেম্বর রাতে রাজধানীর স্কার্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের অফিসের ঠিকানায় অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব মেলেনি, জানিয়েছেন দুদকের কর্মকর্তারা। বুধবার এনবিআর ও সমাজসেবা অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী সূচনা ফাউন্ডেশনের ধানমন্ডি অফিসের ঠিকানায় অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম। পাওয়া যায়নি ফাউন্ডেশনের অস্তিত্ব। রাজস্ব বোর্ডের ক্ষমতার প্রভাব বিস্তার করে ওই ফাউন্ডেশনের নামে প্রাপ্য অর্থ করমুক্ত করার অভিযোগ পেয়েছে দুদক। এদিকে 7.5 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার স্ত্রী মাধবী দেবনাথের নামে পৃথক 2 মামলা করেছে দুদক। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদেদ দারা ও তার স্ত্রী সহ 8 জনের বিরুদ্ধে উত্তরা ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড থেকে 4 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। নারায়ণগঞ্জের চাষাড়া থেকে 5 যুবককে আটক করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী আখ্যা দিয়ে তাদের পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, চাষাড়া শহীদ মিনারে কয়েকজন যুবককে আটক করে জেরা করেন সেখানে থাকা কয়েকজন যুবক। ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে তাদের মোবাইল ফোনও ঘাটেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 5 যুবককে ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। তবে তদন্তে 4 জনেরই আওয়ামী লীগ বা দলটির সহযোগিতার সংগঠনের সাথে সম্পৃক্ততা মেলেনি। কেবল একজনই যুবলীগের পদে রয়েছেন।
সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সমর্থন না থাকলে ব্যাংক থেকে লুটপাট করা সম্ভব হতো না। বিভিন্ন খাতে ডিজিটালাইজেশনের মাধ্যমে দুর্নীতির সুযোগ কমাতে হবে, একথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ পাচার হয়েছে, অনিয়মের মাধ্যমে একজনের একাধিক এমআরপি নেওয়ারও ঘটনা ঘটেছে। ফলে সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিকল্প কি আছে কোনো, বা কোনো কি প্যারালেল কিছু আছে যেখানে যে এখানে যদি কোনো আক্রমণও হয় আপনি অন্যখান থেকে সেই সেবাটা দিতে পারবেন কোনো সমস্যা ছাড়া? এটা খুব ইম্পর্টেন্ট। দুর্নীতির সুযোগ যাতে কমে যায়, দুর্নীতির সুযোগ যেখানে থাকে সেখানে দুর্নীতি দমন একেবারে সম্পূর্ণ বন্ধ করা খুবই কঠিন। আমাদের ব্যাংকগুলো থেকে যে টাকা চুরি হয়েছে এটা কিন্তু ঘটনাক্রমে হয়নি, এটা সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে এনকারেজ করা হয়েছিল বলে কিন্তু করেছে। জুলাই বিপ্লবের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে আগামী জুনে গণপরিষদ নির্বাচন ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে বিপ্লবী সরকার গঠন সহ 11 দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। বুধবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিসুর রহমান এই ডাক দেন। এ সময় জুলাইয়ের শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন, শহীদ নাইমা সুলতানার মা আইনুন নাহার, শহীদ রানা তালুকদারের মা রবি বেগম জাতীয় বিপ্লব পরিষদের আন্দোলনকে সমর্থন জানান। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্ক কেমন হবে তা নির্ভর করছে বিদ্যমান সমস্যাগুলো বাংলাদেশ কত দ্রুত কিভাবে সমাধান করবে তার উপর, এমন মন্তব্য করেছেন উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান। বুধবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে কসমস ফাউন্ডেশনের উদ্যোগে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক ভবিষ্যতের পূর্বাভাস শীর্ষক এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। মাইকেল কুগেলম্যান বলেন, ট্রাম্প প্রশাসনের আমলে ওয়াশিংটনের সাথে বাংলাদেশের সম্পর্ক কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে, তবে গণতন্ত্র, অর্থনীতি সহ যত দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে পাবে ঢাকা, তত দ্রুত এ সংকটের সমাধান হবে। ট্রাম্পের নতুন মেয়াদে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কিছু চ্যালেঞ্জ সামনে আসছে, তবে বাংলাদেশকে দ্রুতই উদ্ভূত অভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধান করতে হবে। সেই সাথে শুধু সরকারি পর্যায়েই নয়, যুক্তরাষ্ট্রে ব্যক্তি পর্যায়েও সম্পর্ক উন্নয়নের দিকে জোর দিতে হবে। মার্কিন বিনিয়োগ বাড়াতে, বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে মনোযোগী হতে হবে বাংলাদেশকে। বিশ্ববিদ্যালয়ের রূপান্তর সহ 7 দফা দাবিতে আমরণ অনশনে বসেছে শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় রাজধানীর তিতুমির কলেজের সামনে এই আমরণ অনশনে বসে তারা। দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 24-25 সেশনের ভর্তি কার্যক্রম শুরু করতে হবে। অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা অথবা শতভাগ শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন করার দাবি তাদের। এছাড়া আইন এবং সাংবাদিকতা এই দুটি বিষয়ের সংযোজন সহ যোগ্যতা সম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ করার দাবিও জানান তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বায়ু দূষণ একদিনে না কমলেও ধীরে ধীরে কমিয়ে তা সহনশীল মাত্রায় নিয়ে আসার তাগিদ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বুধবার পরিবেশ অধিদপ্তরের অনুষ্ঠিত বাংলাদেশ ক্লিন এয়ার প্রকল্প শীর্ষক পরামর্শ কর্মশালায় তিনি বলেন, প্রকল্প তখনই অর্থবহ হবে যখন বাস্তবায়নের মাধ্যমে দূষণ কমানোর স্পষ্ট অগ্রগতি দেখা যাবে। শুধু পর্যবেক্ষণ করে পরিস্থিতির অবনতি তুলে ধরলে চলবে না, কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ সময় পরিবেশ অধিদপ্তরকে একটি হটলাইন চালুর অনুরোধ করেন তিনি, যেখানে মানুষ শীতকালীন মাসগুলোতে বায়ু দূষণের অভিযোগ জানাতে পারবে। উপদেষ্টা আরও জানান, সড়ক বিভাজনকে গাছ লাগানোর মাধ্যমে ধুলাবালি কমানো সম্ভব। বায়ু দূষণ একদিনে কমবে না এটাও যেমন সত্য, কিন্তু একদিনে কমবে না এই কথাটা তো আমরা গত 10 বছর যাবত বলে আসতেছি। আগামী 10 বছর আর এই কথা আমরা বলবো না। আমরা এমন একটা কর্ম পরিকল্পনা করব সকলকে সাথে নিয়ে, সরকারের সকল সংশ্লিষ্ট অধিদপ্তরকে সাথে নিয়ে, যাতে করে আমরা বলতে পারি যে আগামী 1 বছরে আমরা 5% কমাবো। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন বিভাগের অধ্যাপক
মামুন আল মাহতাব স্বপ্নিলের নিবন্ধন বাতিল করতে বিএমডিসিকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 1 বছর আগে এক রোগীর মৃত্যুর ঘটনায় তার দায়িত্বে অবহেলার দায়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ 16 জানুয়ারি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে মামুন আল মাহতাব স্বপ্নিলের নিবন্ধন বাতিলের জন্য চিঠি দেয়। অন্যদিকে ল্যাবএইডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একই দিনে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়। হবিগঞ্জ সদর উপজেলার খাদ্য গুদামে আগুনের ঘটনা ঘটেছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, বুধবার সন্ধ্যায় হঠাৎই আগুন লাগে খাদ্য গুদামে। পরে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কিছু পুরাতন চটের বস্তা ও বাতিল নথিপত্র পুড়ে গেছে বলে খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন। ধূমপান করার কোনো সিগারেটের আগুন যদি বা একটা লাগে, যেহেতু এখন শুকনো সিজন, এখন তো পাতা লতাগুলো তো সব শুকনো, ওটার থেকেও লাগতে পারে। বা ওখানে তো কারেন্টের কোনো সাপ্লাই নাই, শর্টকাট কি যে হবে এরকম কোনো ইয়া নাই। পটুয়াখালীর বাউফলে আগুনে পুড়ে গেছে 8টি বসতঘর। বুধবার রাতে উপজেলার বগা ফেরিঘাট এলাকায় আগুন লাগে। এলাকাবাসী জানায়, স্থানীয় আতাহার কাজীর বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে ছড়িয়ে পড়ে চারদিকে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 6টি বসতঘরে পুড়ে ভস্মীভূত হওয়ার সাথে ক্ষতিগ্রস্ত হয় আরও 2টি বাড়ি। জড়িত না থাকলেও নামের অপব্যবহার করে চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নাসিরউদ্দিন নামে এক শিবিরের এক সাবেক নেতা। বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের চকবাজারে নিজ অফিসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে মোবাইল ফোনে কল করে তার নাম ভাঙিয়ে চাঁদা চাওয়া হচ্ছে। যেসব নম্বর থেকে চাঁদা চাওয়া হচ্ছে তার ব্যবহারকারীরা বেশিরভাগই উত্তরবঙ্গের। এ বিষয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে বলেও দাবি করেন নাসির। আমি জেলে ঢুকার আগ থেকে এই পর্যন্ত আমার নামে কোনো চাঁদাবাজি মামলা নেই, কারণ আমি চাঁদা নিই না, কারণ এটা হারাম। আমি যে ছাত্র সংগঠন করি, যে রাজনীতিতে আমি অভ্যস্ত, এর মধ্যে হারামের কোনো স্থান নাই, যেটা আমি রিয়েলাইজ করি। দীর্ঘ 2 বছরের বেশি সময় শরীয়তপুরের হিমাগারে থাকা 2 ভারতীয় নাগরিকের মরদেহ সৎকার করেছে কারা কর্তৃপক্ষ। বুধবার পৌরসভার মনোহর বাজারে শ্মশানঘাটে সৎকার কার্যক্রম সম্পাদিত হয়। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, 2022 সালে 18 মে ও 8 অক্টোবর পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করা হয় বাবুল সিং ও সত্যেন্দ্র কুমারকে। কারাগারে 2023 ও 18 জানুয়ারি সত্যেন্দ্র ও 15 এপ্রিল বাবুল সিং মারা যান। এরপর থেকে সদর হাসপাতালের হিমাগারে সংরক্ষণ করা হয়েছিল তাদের মরদেহ। দেশে ফিরতে উদ্গ্রীব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে একথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। মঙ্গলবার বাংলাদেশে অধ্যুষিত পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এ সময় ডাক্তার জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, তিনি দ্রুতই দেশে ফিরে যেতে চান। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের মানুষের পাশে থাকতে চান সাবেক প্রধানমন্ত্রী। যে ওনার বেশ কিছু পরীক্ষা আমরা করিয়েছি, যেগুলো এখানেও সম্ভব হয় নাই, সেগুলো ওনারা করিয়েছেন। সেগুলোর রিপোর্ট কিন্তু কয়েকটা আমরা এখনো আজকেও পাইনি। কাজে সেগুলো সব পাওয়ার পরবর্তীতেই সিদ্ধান্ত হবে যে উনি কত দ্রুততার সঙ্গে বাংলাদেশে ফেরত যাবেন। ভাঙচুর ও মারধরের অভিযোগে মালয়েশিয়ায় 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেন রফিক নামের বাংলাদেশি এক শ্রমিক। মঙ্গলবার ম্যাজিস্ট্রেট অরুণ নোভাল দাসের আদালত ঘোষণা করেন এই রায়। রফিকের সাথে কয়েকদিন ধরে বেতন নিয়ে বিরোধ চলছিল ভুক্তভোগীর। এক পর্যায়ে বিরোধ চূড়ান্তে পৌঁছলে কর্মস্থলে গিয়ে ভাঙচুর করে রফিক, নষ্ট করে বেশ কয়েকটি চারাগাছ, মারধর করেন ভুক্তভোগীকে। মালয়েশিয়ায় পরিবেশ বান্ধব কৃষি বিপ্লবে যুগান্তকারী পরিবর্তন এনেছেন বাংলাদেশি বৃষ্টি খাতুন। অধিক উৎপাদনশীল ফসলের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং কৃষিকে টেকসই করতে তৈরি করেছেন বিশেষ এক কৃষি মডেল, যেখানে খাদ্য বর্জ্য থেকে বানানো হচ্ছে সার। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত এই গবেষণা বৃষ্টি খাতুনকে আন্তর্জাতিক অঙ্গনে এনে দিয়েছে সম্মান ও পরিচিতি। মালয়েশিয়া থেকে আমাদের সহকর্মী আহমদুল কবিরের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের বিশাল এই অ্যাগ্রো পার্কটি মূলত গবেষণামূলক একটি প্রকল্পের জন্য ব্যবহৃত হচ্ছে।
প্রকল্পটি পরিচালনা করছেন বাংলাদেশি বৃষ্টি খাতুন। তার গবেষণার মূল লক্ষ্য এশিয়ান কৃষিতে খাদ্য বর্জ্য ব্যবহার করে টেকসই কৃষির ফার্টিলাইজার মডেল তৈরি করা। সানওয়ে ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর অধ্যয়নকালে তিনি খাদ্য বর্জ্যের ওপর গবেষণা শুরু করেন। খাদ্য বর্জ্যকে সার, সেই সাথে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে গবেষণা প্রকল্পটিতে তিনি খাদ্য বর্জ্যকে বোকোশি কম্পোস্টিং পদ্ধতির মাধ্যমে রূপান্তর করে মাটির উর্বরতা এবং ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির পরীক্ষা করছেন। ল্যান্ডফিল্ডে যে ওয়েস্টগুলো, খাদ্য ময়লাগুলো যায়, এটা কমানো, কার্বন ইমিশন কমানো। 2 নাম্বার, এইটা দিয়ে কিভাবে তোমার এনার্জি বানানো যায়, সাস্টেনেবল এনার্জি, যেটা কম খরচে বানানো যায়, হাইড্রোজেন প্রোডাকশন যেটা বলে। সো এইটাই আমরা মূলত কাজ করছি। ইতোমধ্যে বৃষ্টি খাতুনের এই কৃষি মডেল সফলভাবে প্রয়োগ করা হয়েছে মালয়েশিয়ার ইপো রাজ্যে অবস্থিত একটি জাপানি তরমুজ খামারে, যেখানে দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে তরমুজের উৎপাদন। খাদ্য ময়লা দিয়ে ফসল উৎপাদন করছি। সো ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখছেন ড্রাই মরা পাতা, এটা আমরা রিসার্চের জন্য রেখেছি। আমরা ফসলের মিষ্টান্নটা বাড়ানোর জন্যই এইটা আমরা করছি। গবেষণায় দেখা যায় বৃষ্টি খাতুনের জৈব চাষ পদ্ধতি কৃষি বর্জ্যকে 90% পর্যন্ত হ্রাস করতে সক্ষম। যুগান্তকারী এই উদ্ভাবন বৃষ্টিকে এনে দিয়েছে আন্তর্জাতিক পরিচিতি ও সুনাম। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। যুক্তরাজ্য প্রবাসী গণমাধ্যম কর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের 31 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 26 জানুয়ারি পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটি ঘোষণা করেন বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াইড এর প্রধান সম্পাদক ও ক্লাবের চিফ পেট্রন মুখলিসুর রহমান চৌধুরী। নবগঠিত কমিটির আহ্বায়ক হয়েছেন শাকির হোসাইন, সদস্য সচিব জুনায়েদ রিয়াজ এবং যুগ্ম আহ্বায়ক হয়েছেন মাহবুবা জেবিন, কামরুলি রাসেল ও জাহাঙ্গীর হোসেন। জনাব মুখলিসুর রহমান চৌধুরী তিনি আজকে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন। আমরা আশা করি এই পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে আমরা একটি নির্বাচন, একটি অফিস এবং একটি সংবিধান সুন্দরভাবে আমরা করতে পারবো। বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের যে সংক্ষিপ্ত কমিটি করা হয়েছিল, সেই কমিটির সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তারা আলাপ আলোচনার ভিত্তিতে, সবার মতামতের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করার জন্য, এবং এই 31 সদস্য বিশিষ্ট কমিটি আগামী 3 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি নির্বাচনের মাধ্যমে গঠনের ব্যাপারে চূড়ান্ত ব্যবস্থা নেবে। শবে মেরাজের তাৎপর্য তুলে ধরতে বিশ্ব সুন্নি আন্দোলন যুক্তরাজ্য শাখার উদ্যোগে সভা এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য শাখার আহ্বায়ক নুরুল ইসলাম রাহাত। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, মাফিকুল ইসলাম, আহমেদ চৌধুরী, মোশাররফ হোসেন, মাহমুদা আক্তার, মারুফ উদ্দিন ও ফারুকুল ইসলাম সহ অনেকে। চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে জব্দ করা প্রায় 4 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বুধবার চুয়াডাঙ্গা 6 বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে বিপুল পরিমাণ এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিজিবি জানায় 2023 এর 1 আগস্ট থেকে 2024 এর 31 জুলাই পর্যন্ত সীমান্ত এলাকা থেকে জব্দ করা হয় এসব মাদকদ্রব্য। এর মধ্যে 9,000-এর বেশি ভারতের ফেন্সিডিল সহ ইয়াবা, কোকেন এবং বিভিন্ন নেশা জাতীয় ট্যাবলেট ও ইঞ্জেকশন। তফসিলি ও দলিত সম্প্রদায়ের মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করেছেন আধুনিক পাকিস্তান রাষ্ট্রের কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব যোগেন মণ্ডল। বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তে তিনি খুবই প্রাসঙ্গিক। বুধবার বিকেলে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে তার 122তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। বাংলার রাজনীতিতে তফসিলি মুসলিম ঐক্যে ব্যতিক্রমী চরিত্র শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। সেখানে বক্তারা বলেন, দলিত সম্প্রদায়ের মানুষের অধিকার নিশ্চিতে কাজ করতে হলে তাদের মানবিক মর্যাদা দিতে হবে। নিজের ডিগনিটির জন্য যে মুক্তির আন্দোলন, সেটাই মূলত যোগেন মণ্ডল শুরু করেছে। আমার কাছে মনে হয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত যদি করতে হয়, এই অঞ্চলের মাটি ও মানুষের যে নেতাগুলো ছিল, যারা আমাদেরকে সিভিলাইজেশনাল ভ্যালু শিখিয়েছে, যারা মানুষকে মানুষ হিসেবে দেখতে শিখিয়েছে, যারা মানুষের মানবিক মর্যাদা দিতে শিখিয়েছে, সেই সব যোগেন মণ্ডলদেরকে আমাদেরকে সেলিব্রেট করা উচিত, রাজনৈতিক আইডল হিসেবে দেখা উচিত।
গাজীপুরের টঙ্গীর টিএনটি এলাকায় গরিব, দুস্থ ও অসহায় ৩,০০০ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছেন বিএনপি নেতাকর্মীরা। বুধবার বিকেলে ৫৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এসব শীত বস্ত্র বিতরণ করেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিবউদ্দিন সরকার পাপ্পু। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে শীতে কষ্ট পাচ্ছে গরিব ও অসহায় মানুষ, তাদের পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন শাহীন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দুই ধাপে 3টি পর্বে ইজতেমা অনুষ্ঠানের জন্য এবছর মাঠ প্রস্তুত করা হয়েছে। গাজীপুরের টঙ্গীতে মাঠ পরিদর্শনের পর আইজিপি জানিয়েছেন, প্রথম 2 পর্ব করবেন জুবায়েরপন্থীরা, মাঝখানে বিরতি দিয়ে শেষ করবেন সাদপন্থীরা। শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার 58তম আসর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাওলানা জুবায়েরের অনুসারীরা এবার 2 পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। প্রথমটি হবে 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি, এরপর 3 ফেব্রুয়ারি শুরু হয়ে 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে শুরাই নিজাম ধাপ। প্রতিটা লোককে ট্রেস করার আমাদের কিছু চেকলিস্ট আছে, এটা দিয়ে চেক করবে। সাথে সাথে ওনার ট্রাফিক এবং অন্যান্য কাজে, পাহারার কাজে আমাদের যারা আছে তারা আমরা পালাক্রমে আমরা লোক দেব, একত্রে কিছু লোক ওনাদের সাথে থাকবে। বিরতির পর 14 থেকে 16 ফেব্রুয়ারি হবে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা। এ বিষয়ে সাদ অনুসারীদের মতৈক্য থাকলেও আপত্তি উঠেছে বিশেষ একটি শর্ত নিয়ে। 14, 15, 16 তারিখ ইজতেমা অনুমতি, দ্বিতীয় পর্বে ইজতেমার ব্যাপারে তারা একমত, সরকারও একমত হয়েছে, কিন্তু ওখানে একটা শর্ত দেওয়া হয়েছে। এই শর্তের ব্যাপারে আমরা আপত্তি, যে ওখানে শর্ত দেওয়া হয়েছে আমরা নাকি এই আগামী বছর থেকে আর ইজতেমা টঙ্গীর ময়দানে করব না। যেহেতু জুবায়েরপন্থীদের ব্যাপারে কোনো শর্ত দেওয়া হয়নি, তাহলে আমাদের ব্যাপারে শর্ত দেওয়াটা সম্পূর্ণ অযৌক্তিক। দুই পক্ষের সাথে আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঠ পরিদর্শনের পর বললেন আইজিপি, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। আমরা আমাদের টোটাল কন্ট্রোল অথবা নিয়ন্ত্রণ রাখার পরে আমরা যখন স্যাটিসফাইড হব যে এখন আর অন্য কোনো ধরনের বিপদের কিংবা অসুবিধার সম্ভাবনা নাই, তখন আমরা ওনাদেরকে আমন্ত্রণ জানাবো, ভাই আপনারা আসেন। এই স্পেসটা এই জন্যই রেখেছি। আসলে যদি 2-4 দিন হয়, আমরা নিজেরাই সবার ওনাদের নিরাপত্তার স্বার্থে আমরা স্পেসটা বাড়িয়েছি। 18 ফেব্রুয়ারির মধ্যে প্রশাসনের কাছে মাঠ বুঝিয়ে দিয়ে ইজতেমা স্থল ত্যাগ করার শর্ত দেওয়া আছে সাদ অনুসারীদের। আমিন বাবু, যমুনা নিউজ। দর্শকেরা, এই ছিল আমাদের এখনকার যমুনা নিউজের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।